গল্পকে গল্পের মতো করে বলা, নরেন্দ্রনাথ মিত্রের জাদু শক্তি বলুন, জোর বলুন, সব এইখানে। সেখানে তিনি মপাসা, ও হেনরি, শেখব কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো লেখক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের গল্প বিকল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘরের মেঝেই যখন বাবা আর হাবুলের জন্য বিছানা পাতবার উদ্যোগ করছিল সুধা, হরগোবিন্দ তক্তপোষে পা ঝুলিয়ে বসে সিগারেট টানতে টানতে বললেন, বরানগরের সম্বন্ধটাই ঠিক করলাম সুধা। বেশি বড় লোকের পেছনে ছুটাছুটি করে লাভ নেই। নিজের শক্তি সামর্থ্যে যা কুলোয় তাই করা ভালো। দেখে শুনে মনে হলো ওরা আমাদের মতোই গেরস্ত, ঠাকুর দেবতা ধর্মকর্ম মানে, আমাদের সঙ্গে বেশ মিলবে। পাকা দেখার দিন ঠিক করার আগে তোর মাসিকে একবার খবর দিতে হবে। শত হলেও এসব কাজ মেয়ে ছেলে না হলে। হাবুলের জন্য একটি আর হরগোবিন্দের জন্য জোর বালিশ পেতে দিয়ে সদ্য সাবান কাচা পরিষ্কার ঢাকনি সেই বালিশের ওপর বিছিয়ে দিল সুধা। ছোট ভাইয়ের দিকে চেয়ে বললে, বসে বসে ঝিমুচ্ছিস কেন হাবুল, এবার শুয়ে পড়। তারপর ফের বিছানার চারিদিকে চাদর গুজে দিতে লাগলো। হরগোবিন্দ বললেন, আমার কথার জবাব দিচ্ছিস নে যে? সুধা বললে, জবাব দেওয়ার আর কি আছে, ওসব বিয়ে টিয়ের মধ্যে তোমার গিয়ে কাজ নেই। গিয়ে কাজ নেই মানে? কেন, সম্বন্ধ কি তোর পছন্দ হচ্ছে না? ছেলেটির ফটো তো আমি তোকে দেখিয়েছি, বেশ সুন্দর স্বাস্থ্যবান চেহারা। আমার অফিসের বন্ধুরাও এই সম্বন্ধের বেশ তারিফ করলো। সুধা বললে, সেজন্যে নয় বাবা, আমি কোনো দিন বিয়ে করব না, আমি তোমার কাছেই থাকবো। হরগোবিন্দ সস্নেহে বললেন, তাই কি হয় রে পাগলি, তুই চলে যাবি ভেবে আমারও কি কষ্ট হয় না? খুবই হয়, কিন্তু হলে কি করব, এই তো সংসারের নিয়ম। মেয়েকে পরের ঘরে পাঠাতেই হবে, সেই পরই তার আপন। সেই ঘরে গিয়ে তুই যদি স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারিস সুধা, আমার তাতেই সুখ, তাতেই শান্তি। সুধা বাবার মশারি টাঙিয়ে দিতে দিতে বললে, তুমি এবার শুতে যাও বাবা। হরগোবিন্দ বললেন, যাচ্ছি রে যাচ্ছি, আমার কথার জবাব দে। তাহলে বরানগরের? সুধা বললে, না বাবা, আমি ও ধরনের সুখ শান্তি চাই নে। সিগারেটের টুকরোটা জানলা দিয়ে ফেলে দেওয়ার জন্য হরগোবিন্দ তক্তপোষ ছেড়ে উঠে এসেছিলেন। সেই অবসরে আলো নিভিয়ে নিজের মশারিটা ফেলে দিয়ে সুধা নিজেই শুয়ে পড়ল, যেন সব আলোচনার এতেই ছেদ পড়ে যাবে। মেয়ের এই অভব্যতা দেখে মনে মনে ভারী চটলেন হরগোবিন্দ। এত স্পর্ধা ওর হলো থেকে? অবশ্য বিয়ের নামে সুধা এর আগেও আপত্তি করত, কিন্তু সে আপত্তির সুর ছিল অন্য ধরনের। এখনকার মতো এমন একগুঁয়ে স্বভাব তো তখন ছিল না সুধার, এমন উদ্ধত ভঙ্গিও তখন দেখা যায়নি। হরগোবিন্দ শুতে গেলেন না, মেয়ের মশারির কাছে দাঁড়িয়ে গলা যথাসাধ্য নরম করে বললেন, তুই না চাইলেই তো আমি না চেয়ে পারি নে। বাপ হয়ে নিজের স্বার্থের জন্য তোকে চিরকাল আইবুড়ো করে রাখবো, তোর জীবনটাকে নিষ্ফল করে দেব, এ কথা যে আমি ভাবতেও পারি নে সুধা। তোর কিসে অমত তাই বল। বরানগরের ওই সম্বন্ধ যদি তোর পছন্দ না হয়, ভবানীপুরের সেই ওভারসিয়ার ছেলেটারই তাহলে ফের খোঁজ করি। সুধা মশারির ভেতর থেকে বললে, না বাবা, তোমার আর কোনো খোঁজ খবর করতে হবে না। হরগোবিন্দ ধৈর্য হারিয়ে হঠাৎ বলে ফেললেন, তার মানে? তুমি নিজেই বুঝি খোঁজ খবর করে রেখেছ? গুণবতী মেয়ে কি না? বেশ, কাকে পছন্দ করেছো তুমিই বলো। সুধা চুপ করে রইল। হরগোবিন্দ বললেন, বলে ফেল, আজই একটা হেস্তনস্ত হয়ে যাক। বলি, তার নাম ধাম তো আমাকে জানাবি নাকি? সুধা বললে, তুমি শুয়ে পড়ো বাবা, চেঁচামেচিতে হাবুলের ঘুম ভেঙে যাবে। হরগোবিন্দ বললেন, ভাঙে ভাঙুক, আমি সব জানতে চাই। তুই সব আমাকে খুলে না বললে আমি কিছুতেই আজ ঘুমোতে পারবো না। সুধা মৃদু স্বরে বললে, তোমার সেসব কথা জেনে দরকার নেই বাবা। হরগোবিন্দ বললেন, জেনেও দরকার নেই? আমাকে না জানিয়ে শুনিয়েই বুঝি তুই বিয়ে করবি? সুধা বললে, না বাবা, তা কোনোদিনই করব না। আমি কোনোদিনই জীবনে বিয়ে করব না, তুমি নিশ্চিত থাকতে পারো। হরগোবিন্দ চটে উঠে বললেন, বিয়ে করবি কেন? দিনরাত সেই মাস্টারের সঙ্গে ফষ্টি নষ্টি করবি, নিন্দাই পাড়া ভরে গেল। কাকে পছন্দ করেছিস তাই শুনি? সুধা তেমনি মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বলল,
তোমার শুনে লাভ নেই বাবা, তার সঙ্গে তুমি কোনো দিন আমার বিয়ে দেবে না, আর তোমার অমতে আমিও তাকে বিয়ে করব না। যেমনি আছি তেমনিই থাকব। দাঁতে দাঁত ঘষলেন হরগোবিন্দ, বললেন, থাকা না থাকা বুঝি তোমার ইচ্ছে? হারাম জাদি, ওই হতভাগা মাস্টার ছোকরাকে তুমি সব সমর্পণ করে বসেছ, এতক্ষণে বুঝতে পারলাম। সুধা শান্তভাবে বলল, বুঝতে তুমি অনেক আগেই পেরেছো বাবা। রাত দুপুরে আর চেঁচামেচি করো না, বাড়ি শুদ্ধ লোক সব শুনতে পাচ্ছে। তুমি যাও, শুয়ে ঘুমোও গিয়ে। হরগোবিন্দ বললেন, হ্যাঁ ঘুমোবো, ঘুমোবার তুমি কত ব্যবস্থা করে রেখেছ। সুধা কোনো কথা না বলে পাশ ফিরল, যেন গভীর ঘুম পেয়েছে তার। হরগোবিন্দ ফিরে এসে নিজের বিছানায় ঢুকলেন। হাবুল ঘুমের ঘোরে পাশ বালিশ ভেবে বাপকে জড়িয়ে ধরল। বছর 14-15 হলো বয়স, কিন্তু এই বয়সেও ওর মুখ থেকে লালা পড়ে। সেই লালা লাগলো হরগোবিন্দের গায়ে, কিন্তু তার মনে মোটেই বাৎসল্যরস উদ্রিক্ত হলো না। ঘৃণা, বিরক্তি আর বিদ্বেষে তিনি ঠেলে দূরে সরিয়ে দিলেন ছেলেকে। সব শত্রু, সব শত্রু। অল্প বয়সে সুধাও তেমনি করে তাকে জড়িয়ে ধরত। তার বুকের সঙ্গে মিশে না থাকলে, তার বুকের মধ্যে মুখ গুজে না থাকলে সুধার ঘুম আসত না। সুধার মা নির্মলা হাসত, কি পাজি আর হিংসুটে মেয়ে দেখেছ। হরগোবিন্দের সেই বুকের সুধা আজ বিষ হয়ে গেছে। একটা মশা কি করে যেন ঢুকেছে মশারির মধ্যে, গুনগুন করে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে কানের কাছে। হরগোবিন্দ সোজা হয়ে উঠে বসলেন। তারপর সেই অন্ধকারেই 2 হাতের তালুতে প্রচণ্ড শব্দ করে স্তব্ধ করে দিলেন সেই গুনগুনানি। মনে মনে হাসলেন হরগোবিন্দ। তার লক্ষ্য অব্যর্থ। ভোর ভোর সময়ে ডেকে তুললেন ছেলেকে। এই ওঠ ওঠ, কত আর ঘুমোবি? হাবুল বললে, আর একটু পরে উঠবো বাবা। না, ওঠ, সকালে ওঠা ভালো। হাত মুখ ধোয়ার পর হাবুলকে বললেন, চল বেরিয়ে আসি, সকালের হাওয়া গায়ে লাগলে শরীর ভালো থাকে। পুকুর ছাড়িয়ে ছোট্ট মাঠ। সেই মাঠে নেমে হঠাৎ ছেলের হাতখানা নিজের মুঠির মধ্যে তুলে নিলেন হরগোবিন্দ। হাবুল ভয়ে আঁতকে উঠল, বলল, আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না, আমি দিদিকে গোনাতেই বারণ করেছিলাম। হরগোবিন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। পরনে হাফ প্যান্ট, ছিপছিপে রোগা চেহারা, গায়ের রং খুব ফর্সা, মাথার চুলগুলি কটা আর কোঁকড়ানো। ছেলেটার চোখ দুটো ঠিক ওর মার মতো বড় বড় হয়েছে, কিন্তু এই মুহূর্তে স্নেহের পরিবর্তে নির্মম কৌতুক আর কৌতূহল উদগ্র হয়ে উঠল হরগোবিন্দের। মৃদু হেসে বললেন, আমি জানি তোর কোনো দোষ নেই, তুই খুবই ভালো ছেলে, আমাকে সব খুলে বল, ভয় নেই, সুধা কিচ্ছু জানতে পারবে না। হাবুল তবু বলতে চায় না, কেবল আমতা আমতা করে। কিন্তু ঝানু উকিলের মতো জেরা করে করে সব বের করে নিলেন হরগোবিন্দ। বই এনে দেওয়ার আর ফিরিয়ে দেওয়ার সময় কি করে টুকরো চিঠির আদান প্রদান চলেছে দুইজনের মধ্যে, কবে সহপাঠিনী সখীর সঙ্গে দেখা করার নাম করে দেশবন্ধু পার্কে সুধা গিয়ে সাক্ষাৎ করেছে ইন্দু মাস্টারের সঙ্গে, কবে একদিন ম্যাটিনি শোতে ওরা সিনেমা দেখতে গিয়েছিল। হাবুলের যাওয়ার কথা ছিল সেই সঙ্গে, কিন্তু হঠাৎ ওরা তাকে আরেক বন্ধুর সঙ্গে চিড়িয়াখানায় নতুন বাঘ দেখতে পাঠিয়ে দিয়েছিল। হাবুল কিছুই গোপন করল না, গোপন করতে পারল না। ফেরবার সময় মোড়ের দোকান থেকে 1 ঠোঙা কচুরি, জিলিপি আর হালুয়া কিনে নিলেন হরগোবিন্দ। এসব খাবারের উপর হাবুলের দারুণ লোভ, কিন্তু কোনো দিন তিনি ছেলে মেয়েকে এগুলি খেতে দেন না, আজ দিলেন। হাবুল কেমন যেন একটা অস্বস্তি বোধ করলে। ওসব কেন নিচ্ছ বাবা? হরগোবিন্দ বললেন, খা একদিন, এসব তো তোরা ভালোবাসিস। হাবুলের মনে হলো মুখে ও কথা বলছেন বটে বাবা, কিন্তু চোখ দুটো সদ্য ধরে আনা চিড়িয়াখানার সেই বাঘের মতোই জলজল করছে। ভয়ে ভয়ে বাপের পেছনে পেছনে সে বাড়িতে ঢুকল, না জানি কি কাণ্ড ঘটে চা খাওয়ার সময়। কিন্তু হরগোবিন্দ সুধাকে কিচ্ছু বললেন না,
শুধু চা আর খাবার খেতে খেতে মেয়ের দিকে বার কয়েক চোখ তুলে তাকালেন। সেই চোখের দিকে চেয়ে সুধা একবার শুধু শিউরে উঠল, কিন্তু দ্বিতীয়বার আর ভয় পেল না। তার দু চোখ থেকেও ঘৃণা আর বিদ্বেষ আগুনের হলকার মতো বাপের ওপর ঝরে পড়তে লাগলো। বাপ আর মেয়ের মধ্যে যেন কোনো দিন কোনো মধুর সম্পর্ক ছিল না। স্নেহ আর শ্রদ্ধার স্বাদ যেন কেউ কোনো দিন পায়নি। দুজনে যেন দুজনের শত্রু হয়েই জন্মেছে। হরগোবিন্দ মুখে কিছুই বললেন না, মেয়ের কাছে কোনো কৈফিয়ত চাইলেন না। অন্য দিনের মতোই বাজার করলেন, ফিরে এসে দাড়ি কামালেন, নাওয়া খাওয়া শেষ করে অফিসের জন্য তৈরি হলেন। সুধা অন্য দিনের মতোই ঘরের কাজকর্ম ও রান্নাবান্না সারল। ঠাঁই করে বাপ আর ভাইকে ভাত বেড়ে দিল। কিন্তু হাবুলের মনে হতে লাগলো আজকের দিনটা আলাদা। কেমন যেন থমথমে ভয় ভয় ভাব তাকে সারা দিন আচ্ছন্ন করে রাখল। খেয়ে দে স্কুলে যাওয়ার পরেও বাবার জ্বলন্ত চোখ আর দিদির নিবন্ত মুখের কথা হাবুলের বার বার মনে পড়তে লাগলো। হরগোবিন্দ বলে গিয়েছিলেন অফিস থেকে তার ফিরতে অনেক রাত হবে, কিন্তু দেখা গেল অন্য দিনের চেয়ে অনেক সকাল সকাল সন্ধ্যার বেশ কিছু আগেই তিনি ফিরে এলেন। সুধা বাবাকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে একটু বিস্মিত হলো, কিন্তু কোনো কৌতূহল প্রকাশ করলো না, কি কোনো কারণ জিজ্ঞাসা করলো না। নিঃশব্দে চা করলো, খাবারের প্লেট হরগোবিন্দের সামনে ধরে দিল, কিন্তু অন্য দিনের মতো কোনো কথা বলল না। হরগোবিন্দ ভেবেছিলেন মেয়ে ক্ষমা চাইবে, ভিত্তিহীন কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেসব কিছুই হলো না। মৌনতার মধ্যে সুধার যে বেপরোয়া ভাব ফুটে বেরুলো, তাতে ভিতরে ভিতরে হরগোবিন্দ জ্বলতে লাগলেন। একসময় জিজ্ঞাসা করলেন, কই হাবুল ফিরল না? সুধা বললে, খেলতে গেছে, ফিরবে এখনই। খানিক বাদেই হাবুল ফিরে এলো। বাবাকে দেখে চমকেও গেল একটু, কিন্তু হরগোবিন্দ সংক্ষেপে শান্তভাবে বললেন, পড়তে বস। আর তার একটু পরেই এলো ইন্দুভূষণ, হাতে 1 ডজন রজনীগন্ধা। দিন কয়েক আগে সুধার খালি ফুলদানি লক্ষ্য করে ইন্দুভূষণ বলেছিল, কি ফুলের শখ মিটে গেল নাকি? আজকাল যে আর ফুল দেখি নে। সুধা জবাব দিয়েছিল, শখ মিটবে কেন, কিন্তু কদিন ধরে সুখন এ পাড়ায় আসে না, ফুলও রাখতে পারি নে, বোধহয় অসুখ বিসুখ হয়েছে ওর। ইন্দুভূষণ হেসে বলেছিল, যদি আপত্তি না থাকে সুখনের অসুখ না সারা পর্যন্ত তার কাজটা আমিও নিতে পারি। সেই ফুল আজ নিয়ে এলো ইন্দুভূষণ, কিন্তু ঘরের ভেতরে হরগোবিন্দকে দেখে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তার আসার সময় সাধারণত তিনি থাকেন না, প্রায়ই ইন্দুভূষণের বেরোবার মুখে তিনি ঘরে ঢোকেন। তাছাড়া সুধার মুখ আজ বড়ই গম্ভীর আর বিষণ্ণ। কেউ কোনো কথা বলছে না দেখে ইন্দুভূষণ বললে, হাবুল ফুলগুলো তুলে রাখো। হরগোবিন্দ উঠে দাঁড়িয়ে বললেন, আমি রাখছি। বাহ, চমৎকার মোটা মোটা ডাঁটাগুলি তো, এ ফুল বোধহয় ধারে কাছে পাওয়া যায় না, কি বলেন মাস্টারমশাই? ইন্দুভূষণ লজ্জিত হয়ে বললে, আগে না, কলেজ স্ট্রিট মার্কেট থেকে এনেছি। হরগোবিন্দ বললেন, ভারী চমৎকার ফুল। ইন্দুভূষণ হাবুলকে পড়াতে শুরু করলো, আর সেই ফাঁকে হরগোবিন্দ উঠে একবার বাড়ির ভেতরে চলে গেলেন। অন্য ভাড়াটেদের সঙ্গে ফিস ফিস করে কি যেন আলাপ করলেন। ইন্দুভূষণ সুধার দিকে চেয়ে বলল, কি ব্যাপার আজ যে এমন? সুধা ভাইকে ইঙ্গিতে দেখিয়ে ঠোঁটে আঙুল ছোয়ালো। তার মানে আজ হাবুলও বেদলি হয়েছে। আরও সাবধান, আরও সতর্ক হবার প্রয়োজন হয়েছে সুধা আর ইন্দুভূষণের। খানিকক্ষণ বাদে হরগোবিন্দ ফিরে এসে নিজের জায়গায় তেমনি স্থির হয়ে বসলেন। ইন্দুভূষণ অন্য দিনের তুলনায় আজ কিছুক্ষণ বেশি সময় নিয়ে বেশি যত্ন করে পড়ালো ছাত্রকে। তারপর পরের দিনের জন্য অঙ্ক আর ট্রান্সলেশনের টাস্ক দিয়ে বিদায় নিয়ে বেরোতে হরগোবিন্দ এলেন পেছনে পেছনে। মাস্টার, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুধা এতক্ষণ চুপ করেছিল, এবার দোরের কাছে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, ওকে যা বলবার আমার সামনে বলো বাবা, ওকে তুমি কিছুতেই অপমান করতে পারবে না। হরগোবিন্দ বললেন, অপমান করব কেন,
শুধু দু একটা কথা জিজ্ঞাসা করে নেব। কি মাস্টার, তোমার কি ভয় হচ্ছে? ইন্দুভূষণ একবার সুধার দিকে তাকালো, তারপর হরগোবিন্দর দিকে চেয়ে বলল, না, ভয় কিসের, চলুন। পুকুর ছাড়িয়ে সেই ছোট্ট মাঠ, মাঠ পেরিয়ে শহরতলির নির্জন সরু অন্ধকার গলি। সেই গলির মুখে হরগোবিন্দ হঠাৎ থেমে দাঁড়ালেন। তারপর ইন্দুভূষণের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, মাস্টার, তোমার পেশাটা কি সত্যি করে বলো তো? ছেলে পড়ানো না মেয়ে বখানো? ভয়ে ইন্দুভূষণের বুক কাঁপছিল, কিন্তু মুখের বড়াই অত সহজে ছাড়ল না। আপনার ও ধরনের কথার জবাব দিতে আমি প্রস্তুত নই। আচ্ছা, আমরা তোমাকে প্রস্তুত করে নিচ্ছি, বলে জন কয়েক ছায়ামূর্তি মাঠের ভেতর থেকে এগিয়ে এলো। এদের কাউকে কাউকে চিনতে পারল ইন্দুভূষণ। এরা সুধার সেই প্রতিবেশী দাদার দল, একই বাড়ির ভাড়াটে। ইন্দুভূষণ ভয় পেয়ে বলল, কি মতলব আপনাদের? মারবেন নাকি? একজন বলল, না না না, আমরা শুধু জবাবটুকু বের করে নেব। আর একজন উপমা দিয়ে বুঝিয়ে বলল, টিউব টিপে শুধু পেস্টটুকু বের করে নেব দাদা। হরগোবিন্দ তাদের সঙ্গে আসছিলেন। একজন বলল, মেসোমশাই, আপনাকে আর আসতে হবে না, আমরা আপনাকে ঠিক সময়ে খবর দিয়ে আসব। খবর পাওয়া গেল সপ্তাহ খানেক বাদে। হাসপাতালে জ্বর বিকারে মৃত্যু হয়েছে ইন্দুভূষণের। প্রথমে দিন কয়েক মেশেই পড়েছিল। আহত অবস্থায় কারা যেন মেশবাড়ির দরজায় পৌঁছে দিয়ে গিয়েছিল তাকে। প্রথমে মেশের লোকেরা তেমন গ্রাহ্য করেনি। তারপরে অবস্থা খারাপ হওয়ায় কয়েকজনে তাকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসে। সুধা 7 দিন ধরেই ছটফট করছিল, কিন্তু হরগোবিন্দ কড়া পাহারা বসিয়েছিলেন দোরগোড়ায়। কেউ তাকে ঘর থেকে বেরোতে দেয়নি। খবরটা সকলেই চাপতে চেষ্টা করেছিল, তবু চাপা রইল না। বাড়ির ছেলেদের ফিসফিসানির ভেতর দিয়ে সে খবর সুধার কাছে ভেসে এলো। সুধা কাঁদল না, চেঁচামেচি করল না, শুধু দিন দুই বিছানায় উপুর হয়ে পড়ে রইল। শুকনো কালো এক রাশ চুল পিঠের ওপরে ছড়ানো। তার ফাঁকে সুন্দর তনুদেহ কেঁপে কেঁপে উঠতে লাগল। হরগোবিন্দ পাশে এসে দাঁড়িয়ে ডাকলেন, সুধা। সুধা কোনো জবাব দিল না। হরগোবিন্দ মেয়ের পিঠে আস্তে আস্তে হাতখানা রাখলেন। সুধা কোনো সাড়া দিল না। হরগোবিন্দ বললেন, সুধা, তুই আমাকে বিশ্বাস কর, এতটা যে হবে আমি ভাবতেই পারিনি। আমরা ওকে শাস্তি দিতেই চেয়েছিলাম, সরিয়ে দিতে চাইনি। সুধা কোনো মন্তব্য করল না। তৃতীয় দিনে সুধা ফের উঠে দাঁড়ালো, আবার সংসারের কাজে হাত দিল। ভাইয়ের স্কুল আর বাপের অফিসের রান্না রাঁধতে বসলো। ওপর থেকে সবই ঠিক আগের মতোই চলতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো কিছুই আর আগের মতো রইল না। একটি মেয়ে রাঁধে বাড়ে, ঘর গুছোই, বিছানা পাতে, সবই করে। হরগোবিন্দ চেয়ে চেয়ে দেখেন, এ যেন তার চির আদরের সুধা নয়, তারই একখানা অবিকল পাথরের প্রতিমূর্তি। সেই মূর্তির চোখ আছে, তাতে পলক নেই। সে মূর্তির অপরূপ দুটি সুন্দর রক্তাভ ঠোঁট আছে, কিন্তু তাতে স্নেহ, মমতা, প্রীতি, শ্রদ্ধার চিহ্ন মাত্র নেই। এই পাথর আর বরফের দেশে হাবুল বেশিক্ষণ থাকতে পারে না, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শুধু খাওয়া আর শোয়ার সময় ছাড়া সারাটা দিন বাইরে বাইরে থাকে, কিন্তু হরগোবিন্দকে তার চেয়ে বেশিক্ষণ থাকতে হয়। মেয়ের ভাবভঙ্গি দেখে এখনও তার গায়ে জ্বালা ধরে, মনে রাগ হয়, কিন্তু রাগ প্রকাশ করতে কোথায় যেন বাধে। আস্তে আস্তে সব দাহ প্রদাহ, সব উত্তেজনা ঠান্ডা হয়ে আসে। এক সীমাহীন শীতল সমুদ্রের মধ্যে তারা দুজনে যেন জনপ্রাণীহীন তৃণশস্যহীন দুই দ্বীপ। শুধু দূর থেকে একজনকে আর একজনের চোখে পড়ে। পারাপার হবার মতো মাঝখানে কোনো সেতু নেই, খেয়া নেই। একদিন হরগোবিন্দের চোখে পড়ল সুধা বেশভূষা সব ছেড়ে দিয়েছে। কালো পেরে শাড়ি পরে, হাতে দুগাছি চুড়ি ছাড়া আর কোথাও কোনো গয়না নেই। সোনার গয়নাও নয়, ফুলের গয়নাও নয়। আর একদিন খাওয়ার সময় লক্ষ্য করলেন সুধা শুধু ডাল তরকারি দিয়ে খেয়ে উঠছে, মাছ মাংস ছুঁয়েও দেখছে না। সব বাপ আর ভাইকে দিয়ে দিচ্ছে। হরগোবিন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, মাছ খেলি না কেন সুধা? সুধা বললে, খেতে ইচ্ছে করে না। হরগোবিন্দ বললেন, কিন্তু কেন ইচ্ছে করে না শুনি?
তুই কি বিধবা? তোদের কি বিয়ে হয়েছিল? সুধা বলল, মন্ত্রপড়া বিয়েটাই কি সব? হরগোবিন্দ বললেন, ছি ছি ছি, বাপের সামনে এ কথা বলতে তোর লজ্জা হলো না? সুধা নির্বিকারভাবে বলল, তুমি শুনতে চাইলে তাই বললাম। জিজ্ঞেস করতে তোমারও তো লজ্জা হয়নি বাবা? হরগোবিন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর সব কথা মিথ্যে সুধা। কেবল জেদ করে এসব কথা বলছিস। এমনি করে আমার উপর শোধ নিতে চাচ্ছিস। কিন্তু তুই আমাকে দিনরাত পুড়িয়ে মারছিস কেন? তোর যদি সন্দেহ হয়ে থাকে, তুই এর চেয়ে থানা পুলিশ কর, আইন আদালত কর, সে অনেক ভালো। একটু যেন হাসি ফুটল সুধার মুখে। সুধা বলল, সেসব যারা করতে পারত তেমন আত্মীয় স্বজন তার কেউ নেই। থাকার মধ্যে আছি আমি। কিন্তু আমি যে তোমার মেয়ে। তুমি খুন করে এলে তোমার সেই হাত আমি আঁচল দিয়ে মুছিয়ে দেব। সে হাতে শিকল পরাবো কেন? আমি যে তোমার মেয়ে। হরগোবিন্দ আর্তনাদ করে উঠলেন, তুই আমার কেউ নোস, কেউ নোস। তুই আমার শত্রু, চির জন্মের শত্রু। কিছুদিন চুপচাপ থাকবার পর হরগোবিন্দই ফের এগিয়ে আসতে চেষ্টা করেন। মৃত সম্পর্ককে আবার যেন উজ্জীবিত করে তুলতে চান। নিজের থেকেই কথা আরম্ভ করেন হরগোবিন্দ। রাত্রে শুয়ে শুয়ে আগের মতোই পুরনো দিনের কথা তোলেন। সুধার মায়ের গল্প, মামা বাড়ির গল্প। কিন্তু বাপের স্মৃতিকথায় সুধার আর কোনো আগ্রহ নেই। হরগোবিন্দ কথা বলে যান, তক্তপোষ থেকে সুধার কোনো সাড়া মেলে না। হরগোবিন্দ বলেন, ও সুধা, ঘুমোলি নাকি? সুধা অতি সংক্ষেপে জবাব দেয়, হুম। মাছ ধরার গল্প, নৌকাডুবির গল্প, বিদেশ বিভুঁইয়ের নানা রকম দুঃসাহসিক রোমাঞ্চকর কাহিনী শুরু করেন হরগোবিন্দ। যেসব কাহিনী সুধা উৎকর্ণ হয়ে রুদ্ধশ্বাসে শুনত, আজ আর সেসব গল্পে তার কৌতূহল নেই। হাসির গল্পে সুধা আর হাসে না, ভূতের গল্পে ভয় পায় না, ঘর সংসারের আলোচনায় কোনো উৎসাহ আগ্রহ প্রকাশ করে না। কিছুতেই সেই আগের মতো আলাপ জমাতে পারেন না হরগোবিন্দ। সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন তিনি। 3খানা সিনেমার টিকিট একেবারে কিনে নিয়ে এসেছেন। হরগোবিন্দ বললেন, চল যাই সুধা, কতদিন ছবি দেখিনে। মধুমালতীর মতো এমন চমৎকার বই শিগগির আর আসেনি। কথায় কথায় গান। তুই তো গান ভালোবাসিস। ছেলেকে ইশারা করেন হরগোবিন্দ। হাবুল ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলে, চল না দিদি। সুধা জবাব দেয়, আমাকে বিরক্ত করিস না হাবুল, তোদের ইচ্ছে হয় তোরা যা। অনুরোধ উপরোধ ছেড়ে হরগোবিন্দ ফের রাগারাগি শুরু করেন, কিন্তু কোনো ফল হয় না। শেষ পর্যন্ত টিকিট 3খানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন তিনি। জাদুঘর, চিড়িয়াখানা, লেক কি গঙ্গার ধারে বেড়াতে যাওয়ার প্রস্তাবেও আর কান দেয় না সুধা। বলে, তোমরা যাও। আর একদিন ভরি 3 ওজনের একগাছি হার নিয়ে এলেন হরগোবিন্দ। ধানের ছড়ার ডিজাইন, নতুন উঠেছে। বললেন, পরে দেখ সুধা, তোকে ভারী চমৎকার মানাবে। সুধা বাপের দিকে একটুকাল তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, কেন মিছিমিছি টাকাগুলো নষ্ট করলে বাবা? আমি তো ওসব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি? দাঁত কিরমির করতে থাকেন হরগোবিন্দ। কিন্তু কোনো ফল হয় না। বাপের স্নেহের যেমন প্রত্যাশা করে না সুধা, তেমনি শাসনকেও ভয় করে না আর। নিষ্ফল আক্রোশে হরগোবিন্দ মাঝে মাঝে আগুনের মতো জ্বলে ওঠেন, আবার গভীর নৈরাশ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যান। একদিন বউবাজার থেকে সুধার মাসি কমলা এলো খোঁজ নিতে। সুধাকে নিয়ে যাবার জন্য অনেক সাধাসাধি করল, কিন্তু সে কিছুতেই যাবে না। বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়ে কমলা হরগোবিন্দকে তিরস্কার করে বলল, জামাইবাবু, আপনিই বা কি ধারার মানুষ? এমন হাত পা কোলে করে বসে আছেন কেন? জোর করে বিয়ে দিয়ে দিন মেয়েটার। যেমন করে হোক, যার সঙ্গে হোক, বিয়ে দিন। হরগোবিন্দ বললেন, সেই বরানগরের মুখুজ্জেরা তো পিছিয়ে গেল। কমলা বলল, যাবে না? ভাঙচি দেওয়ার লোকের অভাব আছে এখানে? ভালো চান তো এই বাড়ি ছাড়ুন, পাড়া ছাড়ুন। কলকাতা শহরে কি আর জায়গা নেই? কমলা শুধু রূপবতীই নয়, বুদ্ধিমতীও। ভেবে চিনতে তার পরামর্শ নেওয়াই ঠিক করলেন হরগোবিন্দ। উত্তর ছেড়ে চলে গেলেন দক্ষিণে। কালীঘাটের সদানন্দ রোডে 75 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া করলেন। 2খানা শোবার ঘর,
রান্নাঘর বাথরুম সব আলাদা। মেয়ে জামাই এসে মাঝে মাঝে যদি বাস করে কোনো অসুবিধে হবে না। বাড়ি বদলানোর ব্যাপারে সুধা কোনো আপত্তি করল না, কিন্তু বিয়ের কথাই ফের বেঁকে বসল। সুধা বলল, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো, সরিয়ে দিতে পারো, কিন্তু জোর করে বিয়ে তুমি আমার কিছুতেই দিতে পারবে না, তাহলে চরম কেলেঙ্কারি হবে। মেয়ের মূর্তি দেখে ভয় পেয়ে গেলেন হরগোবিন্দ। ওকে বিশ্বাস নেই, ও এখন সব করতে পারে। আবার কিছুদিন চুপ করে রইলেন হরগোবিন্দ, চুপ করে রইল সুধা। দুজনের মাঝখানে শব্দহীন দুঃসহ সেই শৈত্যপ্রবাহ বয়ে যেতে লাগলো। সুধাকে এখন আর বাপ ভাইয়ের সঙ্গে এক ঘরে থাকতে হয় না, সে আলাদা ঘর পেয়েছে। মাঝে মাঝে জানালা দিয়ে মেয়ে সেই ঘরের দিকে তাকিয়ে দেখেন হরগোবিন্দ। দেখবার মতো কিছু নেই, দামি কোনো আসবাবপত্র সে ঘরে রাখতে দেয়নি সুধা, এমনকি একখানা তক্তপোষ পর্যন্ত না। ঘরের এক কোণে দেওয়ালের ধারে বিছানা গুটোনো, ডান দিকে ছোট একটা বইয়ের শেলফ। বইগুলি না খুলেও হরগোবিন্দ বুঝতে পারেন এগুলি তার দেওয়া, যে শত্রু মরেও মরেনি। তাকের ওপরে একটি শূন্য ফুলদানি। সেদিন ফিরে এসে হরগোবিন্দ রজনীগন্ধাগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ফুলদানিতে আর কোনো ফুল রাখেনি সুধা। আবার একদিন মেয়েকে নিজের কাছে ডেকে নিলেন হরগোবিন্দ, বললেন, সুধা, আমি তোর বাপ। সুধা বলল, কি বলছো বলো। হরগোবিন্দ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমাকে কি তুই ক্ষমা করতে পারিস নে? সুধা মুখ নিচু করে বলল, ওসব কথা থাক বাবা। এরপর হরগোবিন্দ কি বলবেন ভেবে পেলেন না। আরও কিছুক্ষণ বসে থেকে সুধা একসময় উঠে নিজের ঘরে চলে গেল। ছোট টেবিলটিতে বসে হাবুল নিজের মনে পড়ছিল। আজকাল ও একা একাই পড়ে, নিজের মনেই থাকে। বাড়ির এই নিঃসঙ্গ একক জীবনে হাবুলও এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। বাবা আর দিদির মাঝখানে সে আর যোজক নয়, সেও যেন স্বতন্ত্র তৃতীয় একটি দ্বীপ। ছেলের দিকে হরগোবিন্দ অপলোকে খানিকক্ষণ চেয়ে রইলেন। আরও লম্বা হয়েছে, কিন্তু রোগাটে ভাবটা যায়নি। দেখলে কেমন যেন মায়া হয়। হরগোবিন্দ বললেন, হাবুল শোন। হাবুল বলল, কি বাবা? হরগোবিন্দ বললেন, আয়, আমার কাছে আয়। হাবুল বিস্মিত হয়ে উঠে এলো। বাবা অনেক দিন হলো এমন করে ডাকেন না। ভয়ে ভয়ে কাছে এসে দাঁড়ালো। হরগোবিন্দ হঠাৎ তক্তপোষ ছেড়ে উঠে এসে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হাবুল, আমার হাবুল। হাবুল কিছুক্ষণ আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অতি কষ্টে দম ছাড়তে ছাড়তে বলল, বাবা, আমাকে ছেড়ে দাও, বড্ড লাগছে, ব্যথা পাচ্ছি। হরগোবিন্দ যেন চমকে উঠলেন। ছেলেকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, তুইও ব্যথা পাচ্ছিস? আচ্ছা যা। হাবুল ফের গিয়ে পড়তে বসল। হরগোবিন্দ পা টিপে টিপে জানলার কাছে এসে দাঁড়ালেন, কিন্তু জানলাটা আর খুললেন না। খুললেই সুধাকে দেখা যাবে। দেয়ালের কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। উৎকর্ণ হয়ে যেন কিছু একটা শুনতে চাইছেন তিনি, কিন্তু কিছুই শোনা গেল না। শুধু নিজের দীর্ঘশ্বাসের শব্দই কানে ভেসে এলো। পরদিন সকাল সকাল অফিসে বেরুলেন হরগোবিন্দ। একই টেবিলে বসে কাজ করেন সুরেন সমাদ্দার, হরগোবিন্দের সহকর্মী, সমবয়সী, খুব সামাজিক আর সদালাপী মানুষ। চারিদিকের খোঁজ খবর রাখেন, সাধ্যমতো উপকার করেন সহকর্মীদের। অবিবাহিত ছেলের জন্য মেয়ে খুঁজে দেন, মেয়ের জন্য ছেলে। মনিবদের জন্য ঝি আর ঠাকুর চাকরের খোঁজ আনেন। কর্মপ্রার্থী বেয়ারাদের মনিব জুটিয়ে দেন। এতদিন তার কাছে মুখ খোলেননি হরগোবিন্দ, আজ মন খুললেন। ফাইলপত্র ভাগ করে নিতে নিতে বললেন, ভাই সুরেন, আমার একটা কাজ করে দেবে? সুরেনবাবু বললেন, কি কাজ? একটা ছেলে দেখে দেবে আমাকে। কিরকম ছেলে? বামুনের ছেলে হলেই ভালো হয়, অন্য জাত হলেও। অন্য জাত হবে কেন? তুমি বামুন, তোমাকে বামুনের ছেলেই দেব। বামুনের অভাব আছে নাকি? তারপর? ছেলেটি এমএ পাশ হলেই ভালো হয়, বিএ পাশ হলেও ক্ষতি নেই। সুরেনবাবু বললেন, কেন, এমএ পাস ছেলের অভাব আছে নাকি? তারপর? হরগোবিন্দ বললেন, কাজকর্ম যা করে করুক, খেয়ে পড়ে থাকতে পারলেই হলো।
সুরেনবাবু হেসে বললেন, হ্যাঁ, বিলক্ষণ। তারপর? কার জন্যে হে? নিজের মেয়ের জন্যে নাকি? আরে ভাই, খুলেই বলো না, জামাই চাই একটি। আছে আমার হাতে। জামাই করতে চাও তো বলো। হরগোবিন্দ বললেন, না ভাই, জামাই নয়, জামাই নয়। সুরেনবাবু বললেন, তবে? হরগোবিন্দ বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বললেন, একজন প্রাইভেট টিউটর। ছেলের জন্য একজন প্রাইভেট টিউটর। আপনারা শুনলেন লেখক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের গল্প বিকল্প। যারা আমাদের চ্যানেলটি প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের গল্পগুলি শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। নমস্কার।